আধুনিক পদার্থবিজ্ঞান বা মডার্ন ফিজিক্সের মূল ভিত্তি যেমন ছিল কোয়ান্টাম ফিজিক্স, তেমনি কোয়ান্টাম ফিজিক্সের মূল ভিত্তি হলো ডি ব্রগলি হাইপোথিসিস। এই ডি ব্রগলি হাইপোথিসিস নিয়ে আজকে মূলত আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, গোল্ড ফিজিক্স ক্লাসে আমি এজি স্যার আলোচনা করব মূলত ডি ব্রগলি হাইপোথিসিস নিয়ে। এই আলোচনা খুব কম সময়ের, আলোচনাটি খুবই গুরুত্বপূর্ণ হবে এবং আলোচনাটি আগের মতোই প্রশ্ন উত্তরের মাধ্যমে হবে। ক্লাসটি যদি মনোযোগ সহকারে দেখো তাহলে এই আলোচনা সহজেই খুব বোধগম্য হবে এবং এখান থেকে যে কোনো প্রশ্নের সমাধান সহজেই করতে পারবে। এখন প্রথমেই আমাদের এই ডি ব্রগলি তত্ত্ব সম্পর্কে জানতে গেলে জানতে হয় যেটা বস্তুর দ্বৈত সত্তা বলতে কি বোঝো, অথবা ওই কোশ্চেন থাকে কণার তরঙ্গ সত্তা সম্পর্কে আলোচনা করো। প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন হিসাবেও এই কোশ্চেনটি এসছে, এটা নিয়েই মূলত আমরা আলোচনা করব। প্রথমে দেখো যে বস্তুর দ্বৈত সত্তা বলতে কি বোঝো, এটাই প্রশ্ন দেওয়া আছে। তাহলে এখানে বস্তুর দ্বৈত সত্তা, আমরা এর আগে আলোক তড়িৎক্রিয়া পড়েছি, যেখানে আলোর দুটো ধর্ম সম্পর্কে জেনেছি। একটা হচ্ছে তরঙ্গ ধর্ম, অন্যটি হচ্ছে কণা ধর্ম। তরঙ্গ ধর্ম এর আগে বিজ্ঞানী হাইগেন প্রথম তরঙ্গ ধর্মের উদ্ভাবনা করেছিলেন, যার সাহায্যে আমরা প্রতিফলন প্রতিসরণের মতো সূত্রগুলোর ব্যাখ্যা সুন্দরভাবে দিতে পেরেছি। কিন্তু যেখানে এসে আটকে গেল, কোথায়? আলোক তড়িৎক্রিয়ার ব্যাখ্যা দিতে এসে সবাই আটকে গেল, যেটা তরঙ্গ তত্ত্বের সাহায্যে ব্যাখ্যা করা সম্ভব হয়নি। তো এরকম আরও কিছু ঘটনা যেগুলো পরবর্তীকালে তরঙ্গ ধর্মের সাহায্যে ব্যাখ্যা করা যায়নি, কিন্তু আলোর ওই ফোটন কনসেপ্ট অর্থাৎ কণা ধর্মের সাহায্যে ব্যাখ্যা করা গেছিল, সেরকম কিছু ঘটনা এখানে দেওয়া আছে। আলোক তড়িৎ ক্রিয়া, কম্পটন ক্রিয়া, রামন ক্রিয়া। তো কম্পটন ক্রিয়া যদিও আমাদের এইচএসের এই সিলেবাসের অন্তর্গত নয়, তাই ওটা নিয়ে আলোচনা করব না, তবে ওগুলো নিট বা জির সিলেবাসের অন্তর্গত, সেখানে আমি আলোচনা করে দেব। আর রামন ক্রিয়া আলোক বিজ্ঞানে এই সেমিস্টারেই আছে, তাহলে সেখানে আলোক বিজ্ঞানে গিয়ে আলোচনা করব। তো এগুলো তরঙ্গ তত্ত্বের সাহায্যে ব্যাখ্যা করা সম্ভব হয়নি। তাহলে এগুলো কোন ধর্মের সাহায্যে ব্যাখ্যা করা হয়েছে? এগুলোকে সব আলোর কণা ধর্মের সাহায্যে ব্যাখ্যা করা হয়েছে। কিন্তু যেগুলো বললাম আলোর প্রতিফলন প্রতিসরণ ব্যতিচার অপবর্তন সমবর্তন, এগুলো সবই তরঙ্গ ধর্মের সাহায্যে ব্যাখ্যা করা সম্ভব হয়েছে। তাহলে আলোর দুটো ধর্ম আছে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। তাহলে কোনো কোনো ক্ষেত্রে আলো তরঙ্গের মতো আচরণ করছে। একটা এখানে দেখতে পাচ্ছি, এখানে দেখো ব্যতিচার অপবর্তন সমবর্তন এইসব ঘটনার ক্ষেত্রে আলো তরঙ্গ ধর্ম দেখাচ্ছে, বা তরঙ্গ ধর্মের সাহায্যে ওই ঘটনাগুলো ব্যাখ্যা করা সম্ভব হয়েছে। যেগুলো ব্যাখ্যা করা সম্ভব হয়নি তরঙ্গ ধর্মের সাহায্যে, সেগুলো হলো আলোক তড়িৎ ক্রিয়া, কম্পটন ক্রিয়া এবং রামন ক্রিয়া। তাহলে এগুলো কোন ধর্মের সাহায্যে ব্যাখ্যা করা হয়েছে? আলোর কণা ধর্মের সাহায্যে। তাহলে আলোর দুটি ধর্ম আমরা এখান থেকে দেখতে পাচ্ছি, একটা হচ্ছে তরঙ্গ ধর্ম, অন্যটি হচ্ছে কণা ধর্ম। তাহলে আলোর তরঙ্গ ধর্ম আর কণা ধর্ম আমরা দেখতে পাচ্ছি। প্রকৃতিতে বিভিন্ন ঘটনার মধ্যে কিছু কিছু মিল থাকে। তাহলে আলোর ক্ষেত্রে যদি তরঙ্গ আর কণা ধর্ম দেখা যায়, তাহলে অন্য আর 5টি কণার ক্ষেত্রেও তার তরঙ্গ ধর্ম দেখা যাবে। এই মিল রেখে এই কথাটা বলা হয়েছে। এই যে বিষয়টা, তাহলে একটি কণার রিলেটেড একটি তরঙ্গ থাকবে। একটি তরঙ্গের যেমন কণা ধর্ম থাকে, একটি কণারও একটি তরঙ্গ ধর্ম থাকবে। প্রকৃতিতে এটা সব কণার ক্ষেত্রেই তাহলে প্রযোজ্য হবে। তো এই ঘটনাটাকেই আমরা ওই দ্বৈত সত্তা বলে থাকি। আমরা এই ঘটনাটাকে দ্বৈত সত্তা হিসাবে বলে থাকি। এখানে যেটা প্রশ্ন দেওয়া ছিল বস্তুর দ্বৈত সত্তা বলতে কি বোঝো, তাহলে উত্তরটা এটাই হবে। তাহলে উত্তর লেখার সময় বলবে
যে আলোকীয় যেসব ঘটনা থেকে আলোক তরঙ্গ রূপ প্রকাশ পায় সেগুলো এইগুলো, আবার যেগুলো থেকে কণা রূপ প্রকাশ পায় এইগুলো। অর্থাৎ কোনো কোনো ঘটনায় আলোক তরঙ্গের ন্যায়, আবার কোনো কোনো ক্ষেত্রে আলোক কণা হিসাবে কাজ করে। আলোর ন্যায় বস্তু কণিকারও কণা ও তরঙ্গ ধর্ম থাকা উচিত। বস্তুর এই প্রকৃতি দ্বৈত সত্তা নামে পরিচিত। তাহলে এইটুকুই লিখতে হবে পরীক্ষাতে। তাহলে আলোর ন্যায় অন্যান্য বস্তু কণিকারও কণা আর তরঙ্গ ধর্ম থাকবে। বস্তুর এই প্রকৃতি দ্বৈত সত্তা নামে পরিচিত। দ্বৈত সত্তা মানে দুটো সত্তার কথা বলা হয়েছে। দুটো সত্তা কি কি? একটা হচ্ছে তরঙ্গ সত্তা, একটা হচ্ছে কণা সত্তা। এই দুটো সত্তা। তাহলে তরঙ্গ কণা দ্বৈত সত্তা কি, দ্বৈতবাদ কি, অথবা কণা তরঙ্গ সত্তা সম্পর্কে আলোচনা করো বললে এই কথাটি লিখতে হবে। এটা পরীক্ষাতে পড়েছে। এরপরে যেটা আমরা এখানকার গুরুত্বপূর্ণ তত্ত্ব বা হাইপোথিসিস, তো সেটা নিয়েই কথা বলি। সেটা হচ্ছে ডি ব্রগলি প্রকল্প। লুইস ডি ব্রগলি তিনি এই দ্বৈতবাদ বা দ্বৈত সত্তা সম্পর্কে কিছু তত্ত্ব দিয়েছিলেন। সেগুলো বা সেইটি ডি ব্রগলি প্রকল্প নামে পরিচিত। তো এর বিবৃতি কি? যে কোনো কণার স্রোত তরঙ্গের মতো আচরণ করে। যে কোনো কণার স্রোত মানে কণাটা মোশনে আছে, কণার স্রোত তরঙ্গের ন্যায় আচরণ করে, যা পদার্থ তরঙ্গ নামে পরিচিত। তাহলে এটাই হচ্ছে মূল কথা। তাহলে বিবৃত করো, বিবৃতি বলতে তাহলে এটাই বোঝাচ্ছে। প্রকল্পটি, প্রশ্ন ছিল ডি ব্রগলি প্রকল্পটি বিবৃত করো। তাহলে বিবৃত করো বললে, বিবৃতি বললে এটাই, যে কোনো কণার স্রোত তরঙ্গের ন্যায় আচরণ করে, যাকে আমরা পদার্থ তরঙ্গ, বস্তু তরঙ্গ, ইংরেজিতে ম্যাটার ওয়েভ বলে থাকি। তো তাহলে তো গতিশীল কণা, তাহলে গতিশীল কণার ভর থাকবে, বেগও থাকবে। তাহলে ভর, বেগ আর গতিশীল কণার সঙ্গে জড়িত তরঙ্গ যদি থাকে, তাহলে তরঙ্গ থাকা মানে তার একটা তরঙ্গ দৈর্ঘ্যের একটা ব্যাপার থাকে। তাহলে এদের মধ্যে সম্পর্ক কি হবে? তো সম্পর্কের কথা বলতে গিয়ে তিনি বলেছেন, যদি এম ভরের কোনো কণা, সাপোজ এই কণাটার ভর এম, কণাটির ভর এম, এইদিকে ভি বেগ নিয়ে গতিশীল, সামনের দিকে ভি বেগ নিয়ে গতিশীল, তাহলে এর ভরবেগ হয় পি ইকুয়াল টু এম ইন্টু ভি, ভরবেগ এম ভি। তাহলে এই কণার সঙ্গে জড়িত, এই যে কণাটা এদিকে গতিশীল, এই কণার সঙ্গে জড়িত তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য হবে, তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা সমান, যেটাকে আমরা বস্তু তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্যও বলতে পারি। সেই তরঙ্গ দৈর্ঘ্য কত হবে? এইচ বাই পি বা এইচ বাই এম ভি কেউ লিখতে পারে, যেখানে এইচটা হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক। তাহলে এমটা কি? বস্তুর ভর, এটা হচ্ছে ভর, আর ভিটা হচ্ছে বেগ, এটা ভি, আর এটা হচ্ছে ভর। তাহলে বস্তু তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য কত হবে? ল্যামডা ইকুয়াল টু এইচ বাই পি অথবা এইচ বাই এম ভি। এই আজকের যে আলোচনা, এই আলোচনার মূল বিষয়বস্তু হচ্ছে এটাই, ল্যামডা ইকুয়াল টু এইচ বাই এম ভি। কোনো কণা স্রোত তরঙ্গ রূপে আচরণ করতে পারে, এটাই হচ্ছে এখানকার মূল আলোচনার বিষয়। তো তাহলে এটা দেখে আমরা দেখলাম কণা স্রোত তরঙ্গের ন্যায় আচরণ করে, তাহলে তার তরঙ্গ দৈর্ঘ্য হবে ল্যামডা ইকুয়াল টু এইচ বাই এম ভি। তো বিচ্ছু সঙ্গে সঙ্গে প্রশ্ন করলো যে স্যার, তাহলে আমি সাইকেল নিয়ে রাস্তায় বেশ জোরে জোরে গতিশীল হয়েছি, তাহলে আমার সঙ্গে জড়িত একটা তরঙ্গ নিশ্চয়ই থাকবে। তো তার যুক্তিটা ভুল কিছু নয়। তাহলে সেই তরঙ্গটাকে ডিটেক্ট করা যাবে বা তরঙ্গের উপস্থিতি কি বোঝা যাবে? তাহলে আমরা দেখি ওই প্রশ্নের উত্তর কি হয়। আমি কাজের সুবিধার্থে, গণনার সুবিধার্থে আমি ধরে নিচ্ছি ওই বিচ্ছুর ভর, সাইকেল সহ ওই বিচ্ছুর ভর এম ইকুয়াল টু 66 কেজি। তো তার বেগ 1 মিটার পার সেকেন্ড। প্রশ্ন কি? তার সঙ্গে জড়িত যে বস্তু তরঙ্গের কথা বলা হয়েছে, সেই বস্তু তরঙ্গ উপস্থিত থাকবে কি থাকবে না?
এটাই ছিল প্রশ্ন। তাহলে দেখি তাহলে বস্তু তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য কত হয়। ল্যামডা ইকুয়াল টু ফর্মুলা হচ্ছে এইচ বাই এম ভি। এইচ এর ভ্যালু কত 6.6 ইন্টু 10⁻⁻34 ডিভাইডেড বাই এম হচ্ছে 66 ইন্টু ভি হচ্ছে 1। তাহলে এটা হয়ে যাচ্ছে অ্যাপ্রক্স 10⁻⁻35 মিটার, 10⁻⁻35 মিটার। তাহলে ওই বিদ্যুৎ সঙ্গে জড়িত যে বস্তু তরঙ্গ, পদার্থ তরঙ্গ, তার তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে 10⁻⁻35 মিটার অ্যাপ্রক্স। তো এই যে এত ক্ষুদ্র তরঙ্গ দৈর্ঘ্য, তার মানে সেই তরঙ্গ দৈর্ঘ্য বলতে আমরা কোন দৈর্ঘ্যটাকে বুঝি? যদি এটা একটা তরঙ্গ হয় তাহলে পরপর দুটি এই যে পিক পয়েন্টের মধ্যে যে ডিস্টেন্স, এই যে সমদশা সম্পন্ন পরপর দুটি বিন্দুর মধ্যে দূরত্ব, এটাকে আমরা তরঙ্গ দৈর্ঘ্য বলে থাকি। শব্দ বিজ্ঞানে, আলোক বিজ্ঞানে এগুলো সবই আলোচনা হয়েছে। এটা তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে এই তরঙ্গ দৈর্ঘ্যটা এতটাই ছোট। তো এই ধরনের ছোট তরঙ্গ দৈর্ঘ্য ডিটেক্ট করা কোনো যন্ত্রের দ্বারা বা কোনো এক্সপেরিমেন্টের দ্বারা সম্ভব নয়। তো এক্ষেত্রে তাহলে বস্তু তরঙ্গের উপস্থিতি আমরা কিন্তু বুঝতে পারবো না। অর্থাৎ এখানে বস্তুটাকে প্রায় কাছাকাছি সব জায়গাতেই উপস্থিত দেখা যাবে, কারণ এই দুটো পয়েন্টের সেপারেশন এতটাই কম হবে 10⁻⁻35 মিটার, 10⁻⁻35 মিটার। এখানে বোর্ডে অনেকটাই দেখতে লাগছে, কিন্তু এগুলোর ডিস্টেন্স অনেক কম হবে। তাহলে আমরা বস্তুকে বা ওই বিচ্ছুকে সব জায়গায় উপস্থিত থাকতে দেখব। তাহলে শরীরের যে ডাইমেনশন, সে ডাইমেনশনের সাপেক্ষে এই ডিস্টেন্সটা অনেকটাই কম। তার কারণে ওই গতিপথের সব বিন্দুতে বিচ্ছুকে উপস্থিত থাকতে দেখা যাবে। অর্থাৎ ওই তরঙ্গকে আমরা কোনোভাবে সেপারেট করতে পারবো না, ডিটেক্ট করতেও পারবো না। তাহলে এক্ষেত্রে প্রশ্ন যেটা ছিল, তাহলে কি তরঙ্গ ধর্ম দেখা যাবে? নিশ্চয়ই না। তাহলে এক্ষেত্রে এই বডির ওয়েটটা খুব বেশি থাকার কারণে, দেখো এটা বেশি থাকার কারণে তার তরঙ্গটার দৈর্ঘ্য এতটাই কম হচ্ছে, সেটা ডিটেক্ট করা যাচ্ছে না। যার জন্য এক্ষেত্রে ওই বডির তরঙ্গ ধর্ম প্রাধান্য পাবে না। এক্ষেত্রে তাহলে কোন ধর্ম প্রাধান্য পাবে? কণা ধর্ম প্রাধান্য পাবে। তাহলে এটা মনে রাখতে হবে, এই যে তত্ত্বটা কি? কোনো বস্তু কণার স্রোত তরঙ্গের ন্যায় আচরণ করে। তাহলে কণা ধর্ম আর তরঙ্গ ধর্ম দুটোই থাকবে তাদের ক্ষেত্রে যদি কণাটা খুব ছোট হয়। কি ধরনের কণা? ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, এই রকম যদি খুব ছোট্ট কণা হয়, যাদের ভর অত্যন্ত কম, সেই সব কণার ক্ষেত্রে কণা ধর্ম, তরঙ্গ ধর্ম আমরা দুটোই পাবো। কিন্তু হিউম্যান বডি, কোনো ফুটবল, ক্রিকেট বল, ইট বা বন্দুকের গুলি, এগুলোর ক্ষেত্রে ওয়েটটা অনেকটাই বেশি। যার কারণে এই সব ক্ষেত্রে তাহলে তরঙ্গ ধর্ম গুরুত্ব পাবে না, কেবল কোনটা থাকবে? কণা ধর্মটাই গুরুত্ব পাবে। তাহলে তরঙ্গ ধর্ম আর কণা ধর্ম দুটোই থাকবে, সেটা মূলত ইলেকট্রন, প্রোটন, নিউট্রন এদের ক্ষেত্রে। আর বাকিগুলোর ক্ষেত্রে বড় যেসব কণা আছে, যাদেরকে আমরা সচরাচর দেখে থাকি, যাদের বেগ পরিমাপ করি, তাদের ক্ষেত্রে কেবল কণা ধর্মটাই প্রাধান্য পাবে। এই কথাটা আমাদের মনে রাখতে হবে। তাহলে আমরা এই চ্যাপ্টারে যেগুলো আলোচনা করব, যেসব কণা নিয়ে, সেসব কণা হচ্ছে ওইগুলোই ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, ডয়টেরিয়াম বা এই জাতীয় কণা, আলফা কণা, সেগুলোর ক্ষেত্রেই তরঙ্গ ধর্ম বুঝতে পারবো। অর্থাৎ তরঙ্গ কণা দুটো সত্তাই থাকবে। তাহলে দেখি এখন কি কোশ্চেন, ভেরি শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন। ডি বগলি তরঙ্গ দৈর্ঘ্য বা বস্তু তরঙ্গ দৈর্ঘ্য কি? তাহলে ডি বগলি তরঙ্গ দৈর্ঘ্য বা বস্তু তরঙ্গ দৈর্ঘ্য, তাহলে ডি বগলি তরঙ্গ বা বস্তু তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য যেটা এখনই দেখালাম, ওটা যে কোনো তরঙ্গের ক্ষেত্রে হবে। তাহলে নাম যেহেতু ডি বগলি তরঙ্গ দৈর্ঘ্য, তাহলে ডি বগলি তরঙ্গ বা বস্তু তরঙ্গের যে তরঙ্গ দৈর্ঘ্য, সেটাকেই আমরা ডি বগলি তরঙ্গ দৈর্ঘ্য বা বস্তু তরঙ্গ দৈর্ঘ্য বলে থাকি। এটা খুব সহজ বিষয়। আচ্ছা, আরেকটা জিনিস দেখলাম, আমরা ডি বগলি তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা সমান h/p দেখলাম। এখন একটা গ্রাফ প্লট করতে এখানে দেওয়া আছে যে ল্যামডার সঙ্গে পি। তাহলে দেখো ল্যামডার সঙ্গে পি
ব্যস্ত সম্পর্ক। তাহলে ব্যস্ত সম্পর্কের যে লেখচিত্র হয় সেটা এরকম এরকম লেখচিত্র। তাহলে লেখচিত্রটা এই যে এখানে দেখানো আছে। এবার একটা ভেরি শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন। 0.01 আর্মস্ট্রং তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট কণার ভরবেগ নির্ণয় করো। তাহলে এখানে তরঙ্গ দৈর্ঘ্য দেখতে পাচ্ছি কত, 0.01 আর্মস্ট্রং। ভরবেগ পি ইকুয়াল টু কত, এটা আমার চাই। তাহলে ডি ব্রগলির তত্ত্ব, ডি ব্রগলির যে তত্ত্ব সেখান থেকে দেখতে পাচ্ছি ল্যামডা ইকুয়াল টু এইচ বাই পি। তাহলে ভ্যালুগুলো বসিয়ে দিলে হয়ে যাবে 6.6 ইন্টু 10⁻⁻34। এইচ এর ভ্যালু বসালাম, পির ভ্যালু তো বের করবো। তাহলে পি সমান এদিকে তাহলে ল্যামডার ভ্যালু পুট করতে হবে। ল্যামডার ভ্যালু কত, 0.01 আর্মস্ট্রং এ রাখলে হবে না, 10⁻⁻10 মিটার। 1 আর্মস্ট্রং ইকুয়াল টু 10⁻⁻10 মিটার। তাহলে ভ্যালুগুলো বসিয়ে দাও, বসিয়ে দিলে কি হবে, এটা আসবে, এটা কত হবে 6.6 ইন্টু এটা তাহলে 10⁻, এখানে গেলে এটা হবে 24, এটা 22 এটা থাকছে 10⁻22। এটা কেজি ইন্টু মিটার পার সেকেন্ড, অথবা কেউ সেকেন্ড ইনভার্স লিখতে পারে, কোনো অসুবিধা নেই। তাহলে এটাই অ্যান্সার হবে মোমেন্টামের ভ্যালুটা। নেক্সট, প্রমাণ করো ই শক্তি বিশিষ্ট একটি ইলেকট্রনের ডি ব্রগলি তরঙ্গদৈর্ঘ্য এত। একদম ইজি প্রমাণ, শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেনে আসতে পারে, এবং ওটা সিবিএসসি 93 এইচএসেও এসছে দুবার, 2011 2015-তে এসছে, দেখতে পাচ্ছি এখানে আছে, দেওয়া আছে। তা প্রমাণ করতে হবে কি, ল্যামডা ইকুয়াল টু h/√2m/e, এটা প্রমাণ করতে হবে। ই শক্তি সম্পন্ন একটি ইলেকট্রনের ডি ব্রগলি তরঙ্গদৈর্ঘ্য। ই অবশ্যই গতিশক্তি, এখানে গতিশক্তির কথা বলা হয়েছে। দেখ, আমরা জানি গতিশক্তি ই ইকুয়াল টু 12 mv² হয়, এটা আমরা জানি, বা 12 উপর নিচে যদি আমরা এম গুণ করে নিই। আমি একবার এগুলো সাজিয়ে দেখিয়ে দিচ্ছি, বারবার এগুলো লাগে না কাজে। তাহলে এটাকে লিখতে পারি 2m আর mvর হোল স্কয়ার। mv মানে তো p মোমেন্টাম, তাহলে p²/2m। তাহলে e ইকুয়াল টু p²/2m। এটা আমরা ক্লাস 9-এও প্রমাণ করেছি। যাই হোক, আরেকবার আমি স্মরণ করিয়ে দিলাম। তাহলে p² ইকুয়াল টু 2me, বা p সমান √2me। কেউ এই প্রমাণটা সরাসরি এটা না করে সরাসরি লিখে দিতে পারে, কারণ এগুলো আমাদের জানা সম্পর্ক। p সমান √2me। তাহলে ল্যামডা ইকুয়াল টু কি লিখবে, ল্যামডা ইকুয়াল টু আমরা জানি h/p সমান h/√2me। এটাই ল্যামডা সমান h/√2me। একদম ইজি প্রমাণ, কোনো জটিলতা নেই। ল্যামডা সমান h/√2me। আসলে এই প্রমাণগুলো যতই ইজি হোক না কেন, একবার এই প্রমাণটা না দেখা থাকলে বা বারবার এগুলো প্র্যাকটিস না করলে পরীক্ষার হলে তখন এগুলোই খুব কঠিন বলে মনে হয়। তোমরা, আমিও করে দিচ্ছি, তোমরা প্রয়োজন হলে একবার একাধিকবার এই ভিডিওগুলো দেখে প্র্যাকটিস করে নেবে। আর নিজে অবশ্যই হাতে কলমে একবার আমার সঙ্গে সঙ্গে প্র্যাকটিস করে নেবে, তাহলে দেখবে এগুলো বুঝতে বা পরে এগুলো পরীক্ষার সময় বিশেষ কিছু অসুবিধা হবে না, কারণ খুব ছোট ছোট প্রমাণ 1-2 লাইন করতে পারলেই হয়ে যাবে।
নির্দিষ্ট বিভব প্রভেদ দ্বারা ত্বরিত ইলেকট্রনের ডি ব্রগলি তরঙ্গদৈর্ঘ্যের রাশিমালা প্রতিষ্ঠা করো। এইচএস 2022-এ পড়েছে। ডি ব্রগলি তরঙ্গদৈর্ঘ্যের রাশিমালা নির্দিষ্ট বিভব প্রভেদ দ্বারা ত্বরিত। ধরা যাক দুটো স্থানে আমি দুটো প্লেটের মধ্যে এখানে একটা ব্যাটারি লাগিয়ে দিয়েছ, যার সাহায্যে ভি বিভব প্রভেদ প্রয়োগ করেছ। এই দুটো প্লেটের মধ্যে ভি বিভব প্রভেদ প্রয়োগ করা আছে। তো এখন একটা ইলেকট্রনকে যদি এখানে ছেড়ে দাও ইলেকট্রন, তাহলে সে কি হবে? ইলেকট্রন নেগেটিভ চার্জ, তাহলে ও দৌড়াবে কোন দিকে? এই দিকে, পজিটিভ প্লেটের দিকে, কারণ এই প্লেটটা আছে পজিটিভ প্লেটের দিকে দৌড়াতে শুরু করবে। তার মানে ইলেকট্রনের এখানে বেগ বাড়বে এবং ভি ভোল্ট প্রয়োগ করলে ইলেকট্রনের যে স্থিতিশক্তি এখানে যেটা হয় ই ইন্টু ভি, ইলেকট্রনের স্থিতিশক্তি, সেটা গতিশক্তিতে রূপান্তরিত হয়ে যাবে, হাফ এম ভি স্কোয়ার। এখানে এই ভিটা হচ্ছে বিভব প্রভেদ ক্যাপিটাল ভি, আর এইভাবে স্মল ভি এটা হচ্ছে বেগ লিখছি। তাহলে স্থিতিশক্তি গতিশক্তিতে রূপান্তরিত হয়ে যাবে, কারণ এখানে রেস্টে ছেড়েছি, এখানে তার স্থিতিশক্তি ছিল ফুললি, সেটা গতিশক্তিতে রূপান্তরিত হয়ে যাবে। মানে জাস্ট এই প্লেটটাকে টাচ করার পূর্বে তার বেগ হবে ভি। তাহলে হাফ এম ভি স্কোয়ার এটা হচ্ছে গতিশক্তি, ই ইন্টু ক্যাপিটাল ভি হচ্ছে স্থিতিশক্তি। তাহলে স্থিতিশক্তি গতিশক্তিতে রূপান্তরিত হয়ে যাবে। তাহলে দেখো এখান থেকে ভি স্কোয়ার সমান, এটা কোনাকুনি গুণ করে লিখে দিচ্ছি 2EV/m। তাহলে ছোট ভি সমান কত হলো? √2EV/m। তাহলে ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা ইকুয়াল টু কত হবে? ল্যামডা ইকুয়াল টু h/p, পি মানে তো mv, তাহলে h/mv, তাহলে m ইন্টু ছোট ভি মানে ওইটা 2EV/m। তাহলে এই এম এর একটি পার্ট কাটবে, কারণ রুটের ভিতরে এটা আছে, তাহলে এটা কত হবে? এটা রুটের ভিতরে নিয়ে নিলে 2EV/m, বা এটাকে যদি আগে পরে লিখি আমরা, তাহলে এটা হবে 2MEV। একটা এম রুটের মধ্যে নিতে একটা পার্ট কেটে গেছে, তাহলে এমটা ভিতরে চলে আসবে, h/√2MEV। এটাই রাশিমালা। তাহলে রাশিমালা প্রতিষ্ঠা আমরা করে ফেললাম। তাহলে এখন দেখো, তাহলে এটা কত হলো? ল্যামডা ইকুয়াল টু h/√2MEV। তাহলে ল্যামডাটা কি? ওই যে ইলেকট্রনটা যেটা গতিশীল হয়েছিল সেই ইলেকট্রনের সঙ্গে জড়িত বস্তু তরঙ্গ বা ডি ব্রগলি ওয়েভলেংথ, সেটাই ল্যামডা। তাহলে ল্যামডা সমান h/√2MEV। এমটা হচ্ছে ইলেকট্রনের ভর, এটা ইলেকট্রনের আধান, ভিটা হচ্ছে ওই দুটো প্লেটের মধ্যে যে বিভব প্রভেদটা দেওয়া আছে সেটাই ভি। তো এখানে এই ভ্যালুটা, এই যে ভি ছাড়া বাকিগুলো সবই ধ্রুবক রাশি। এগুলো মান বসিয়ে দিতে পারো, 6.6 ইন্টু 10⁻34/2m 9.31 ইন্টু 10⁻31 ইলেকট্রনের ভর এত কেজি, ইলেকট্রনের আধান 1.6 ইন্টু 10⁻19। কিন্তু ভিটা তো জেনারেল, এটা তো ভ্যালু তোমাকে বললে তুমি পাবে, না হলে কিছু পাবে না, তাহলে ভি থাকলো। তা এগুলো সমাধান করলে একটা ভ্যালু পাওয়া যাবে এবং সেটা মিটারে আসবে। তো তোমাকে তো ক্যালকুলেটর ব্যবহার করতে দেবে না, তাহলে কি করবে? এগুলো মনে রাখতে হবে, মনে রেখে দিলে কাজ মিটে যাবে। এটা কত হবে? উত্তর হবে 12.27/√v, 12.27/√v, অথবা কেউ এভাবে মনে রাখতে পারে 150/v। এগুলো সবই আর্মস্ট্রং ইউনিটে আসবে, এটাও আর্মস্ট্রং ওটাও আর্মস্ট্রং, যে যেটা পারবে মনে রাখবেন। 12.27/√v অথবা √150/v। এটা হলে তাহলে প্রবলেমগুলো সলিউশন করতে সুবিধা হবে তোমাদের। তাহলে ল্যামডা ইকুয়াল টু এই ফর্মুলাটা, তাহলে ভি ভোল্ট বিভব প্রভেদের মধ্য দিয়ে ত্বরান্বিত
কোনো ইলেকট্রনের ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্যের রাশিমালা হচ্ছে এটা। এখন যদি কোশ্চেন দিয়ে দেয় 100 ভোল্ট বিভব প্রভেদের মধ্য দিয়ে ত্বরান্বিত ইলেকট্রনের ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য কত হবে, তাহলে ভির জায়গায় 100 ভোল্ট বসিয়ে দেবে। তাহলে এটা 100 বসালে এটা রুটের বাইরে যখন আসবে 10 আসবে, তাহলে 1.227 আর্মস্ট্রং হবে উত্তর। তাহলে এইভাবে সহজেই উত্তরগুলো বের করতে পারবে। এই হচ্ছে প্রসেস। তাহলে এগুলো এত ক্যালকুলেশন আমার ক্যালকুলেটর হলে করা যায়, কিন্তু এমনি করতে গেলে অনেকটা সময় সাপেক্ষ কাজ হয়ে যাবে। এইগুলো রেজাল্টগুলো মনে রাখতে হবে। এগুলো একেবারে কমন এক্সপ্রেশন, সব পরীক্ষাতে কাজে লাগে, শুধু এইচএসে নয়, এগুলো নিট জি সব পরীক্ষাতেই কাজে লাগে। পরবর্তী হায়ার ক্লাসেও দেখবে এগুলো আছে, এগুলো কাজে লাগবে, এগুলো মনে রাখতে হবে। তবে কি করে এলো আমি সবগুলোই বলে দিলাম, সেগুলো প্রসেসটাও দেখে রাখতে হবে। আচ্ছা, নেক্সট, এটা এখানে দেওয়া আছে, ওই পেজে ওইটা কমপ্লিট করা যায়নি, যার কারণে এখানে আবার এটা ক্যালকুলেশন করে দেওয়া আছে। নেক্সট কোশ্চেনে চলে যাই। নিউট্রনের ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য, অথবা এই কোশ্চেনটাকে ঘুরিয়ে দিতে পারে উষ্ণতার সঙ্গে ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্যের সম্পর্ক প্রতিষ্ঠা করো। এইচএস 2018-তে পড়েছিল। তো বলে রাখি, এখানে আমি যে আলোচনাটা করছি, আমি বললাম যে বস্তু তরঙ্গ কোন কোন কণার ক্ষেত্রে প্রযোজ্য হবে, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, তারপরে আলফা কণা, তারপরে ডয়টেরিয়াম ইত্যাদি, এগুলোর ক্ষেত্রে সব ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য বের করা যাবে। এদের ক্ষেত্রে বস্তুর দুটো ধর্ম, যেটা কণা ধর্ম, তরঙ্গ ধর্ম, দুটোই পাওয়া যাবে। তাহলে এখানে আমি তো শুধু ত্বরণের জন্য, কার জন্য করলাম, ইলেকট্রনের জন্য করেছি। ইলেকট্রন ত্বরান্বিত হলে তার জন্য তরঙ্গ দৈর্ঘ্যের রাশিমালা, এটা ক্যালকুলেশন করে দেখালাম। এরপরে আছে নিউট্রনের কথা, আর কিন্তু কোনোটার ক্যালকুলেশন নেই। তো ক্যালকুলেশন নেই, কিন্তু ফর্মুলাটা সেম। ফর্মুলা বলতে যেটা মেন ফর্মুলা, এই যে ল্যামডা সমান h/√2mE অথবা ল্যামডা সমান h/p, এটাই মেন ফর্মুলা দিয়ে অঙ্কগুলো করতে হয়। তবে আমি ওর যে পার্টিকুলার ভ্যালু কত আসবে, যেমন ধরো ইলেকট্রনের ক্ষেত্রে এটা দেখালাম যে 12.27/√v, যে এই যে ভ্যালুগুলো, এটা ইলেকট্রনের ক্ষেত্রে হবে, কিন্তু এটা তো আলফা কণার ক্ষেত্রে হবে না। তাহলে আলফা কণার ক্ষেত্রে কত হবে, সেই এক্সপ্রেশনগুলো এখানে এইভাবে অত চট জলদি করতে হয় না, এইচএসে ওগুলো অতটা লাগে না। আমি নিটের ক্লাসগুলো যখন আলোচনা করব, সেই ক্লাসে আমি ওগুলোর শর্ট মেথড সব আলোচনা করে দেব, যে ডয়টেরিয়ামের ক্ষেত্রে কত হবে, আলফা কণার ক্ষেত্রে কত হবে, প্রোটনের ক্ষেত্রে কত হবে, সেগুলো সব শর্ট মেথডে করাবো। সেখানে একটু ক্লাসগুলো দেখবে, তখন যারা সেই ব্যাপারে ইন্টারেস্টেড হবে সেই ক্লাসগুলো দেখবে। এখন অন্তত এইচএসের জন্য যেটা লাগবে আমি সেগুলোই করাচ্ছি। নিউট্রনের ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য। এখন নিউট্রন আহিত কণা নয়, এটাকে তাহলে ভি ভোল্ট বিভব প্রভেদের মধ্য দিয়ে ইলেকট্রনের মতো পাঠালে কিছু গতি ওর সৃষ্টি হবে না। তাহলে একে একমাত্র উত্তপ্ত করলে, মানে এর তাপমাত্রা বাড়ালে এর গতি বাড়বে। যেমনভাবে একটা গ্যাসের কণাকে উত্তপ্ত করলে তার গতি যেমন বাড়ে, তেমনি এখানে নিউট্রনের তাপমাত্রা বাড়ালেও এর গতি বাড়বে। তো সেক্ষেত্রে গ্যাস মলিকুল হতে পারে, মানে ছোট্ট, যার ভর খুব কম, গ্যাস মলিকুল হতে পারে, অথবা নিউট্রন হতে পারে, তার ক্ষেত্রে এই সূত্রটা কার্যকর হয়ে যাবে। তো এক্ষেত্রে গতিশক্তি যেটা থাকে ই সমান, আমরা জানি এটা হয় 3/2 kT, কে ধরে কেউ কেউ কে বি ধরে, বোল্টজম্যান কনস্ট্যান্ট, যেটা বোল্টজম্যান কনস্ট্যান্ট, আর টিটা হচ্ছে অ্যাবসলিউট টেম্পারেচার। তাহলে টি পরম উষ্ণতায় একটি নিউট্রনের যে গতিশক্তি, সেটা ই সমান 3/2 kT। তাহলে এটাই হয় তার গতিশক্তি। তাহলে ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য কত হবে? ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা ইকুয়াল টু h/m/v বা পি। আচ্ছা, h/p। তাহলে আবার পি সমান কত হয়, √2mE। ইটা এখানে গতিশক্তি ছিল, জাস্ট আমি আগেই প্রমাণটা করেছি, ওই যে প্রমাণটা ল্যামডা ইকুয়াল টু h/√2mE প্রমাণটা করে দেখিয়েছি, সেটাই এটা। আর ইর জায়গায় তাহলে এখানে কত বসবে, 3/2 kT, 2mE ইন্টু 3/2 kT। তাহলে 2 একটি কেটে যাচ্ছে, তাহলে এটা কত হবে, h/√3m
কে টি। এটাই হচ্ছে ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্যের রাশিমালা। কার ক্ষেত্রে? নিউটনের ক্ষেত্রে হতে পারে, অথবা যে কোনো অনাহিত কণা যার ভর হচ্ছে এম, যেমন গ্যাস মলিকুল টলিকুল এই জাতীয় কিছুর ক্ষেত্রে যাদের ভরটা খুব কম, ভর এম কিন্তু ভরটা খুব কম হতে হবে। বড় কণার ক্ষেত্রে তো এটা হবেই না। তাহলে সেরকম কণার ক্ষেত্রে ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্যের রাশিমালা টেম্পারেচারের সঙ্গে এইটা। এখান থেকে এবার একটু ঘুরিয়ে কোশ্চেন দেওয়া আছে, নতুন কিছু নেই। কি দেওয়া আছে কোশ্চেনটা? ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা এর সঙ্গে 1/√v এর পরিবর্তন একটি লেখচিত্রের সাহায্যে দেখাও, যেখানে ভি হলো কণাটিকে যে বিভব পার্থক্যে ত্বরান্বিত করা হয় সেই বিভব পার্থক্য। এই লেখচিত্র কিভাবে কণাটির আধানের মান সম্পর্কিত তথ্য দেয়। তাহলে আমরা এক্ষুনি দেখলাম যে এটা √2mE, ল্যামডা সমান h/√2mE। আর একটা আহিত কণা, এখানে ইলেকট্রন বলেনি কিন্তু, এটা ধরো ভি ভোল্ট, এই দুটো প্লেটের মধ্যে ভি ভোল্ট বিভব প্রভেদ প্রয়োগ করা আছে। আহিত কণা কিউ, তাহলে কিউ আধান সম্পন্ন কোনো কণাকে ভি ভোল্ট বিভব প্রভেদের মধ্যে রাখলে কণাটির যে স্থিতিশক্তি হয় এটা, তার বিনিময়ে সে গতিশক্তি পেতে পারে। তাহলে ওটাই তার গতিশক্তির সঙ্গে সমান হবে, গতিশক্তি। তাহলে এই রাশিমালাতে ল্যামডা সমান h/, এটা যে রাশিমালা আছে, তাহলে বসিয়ে দাও ল্যামডা সমান h/√2m ইন্টু কিউ ইন্টু ভি। তাহলে এটাই হচ্ছে ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্যের রাশিমালা ওই আহিত কণার ক্ষেত্রে। এখন প্রশ্ন, ল্যামডা ভার্সাস 1/√v এর গ্রাফ। তাহলে ল্যামডা ভার্সাস 1/√v, তাহলে আর বাকি রাশিগুলো যদি কমন এগুলো ধরে নিই, এটা কে, তাহলে 1/√v পড়ে থাকছে। তাহলে ল্যামডা সমান সাম কনস্ট্যান্ট ইন্টু 1/√v। তাহলে এই যে সমীকরণটা, এই সমীকরণটা জাস্ট লাইক y = mx, এইটার মতো। তার মানে একটা সরল রেখার সমীকরণ। তাহলে এটা একটা সরল রেখার সমীকরণ বোঝাচ্ছে। তাহলে সরল রেখার সমীকরণ যদি হয়, তাহলে আমি যদি এদিকটা 1/√v আর এই দিকটা যদি ল্যামডা প্লট করি, তাহলে এইরকম সমীকরণটা হবে। এটা এটা মূল বিন্দু থেকে হচ্ছে না, এটা জিরোতে আসবে না, তো যার কারণে একটু ছেড়ে এটা টানা আছে উপর দিক থেকে। তাহলে এইরকম একটা সরল রেখা পাওয়া যাবে। তো এই যে সরল রেখার নতি, এই যে দেখো কম্পেয়ার যদি করি, নতি জায়গাতে কত আছে, h/√2mq, এই সরল রেখার নতি তাহলে কত আছে, m সমান h/√2mq। তাহলে এই সরল রেখার নতি যদি আমরা জানি, এই সমীকরণ থেকে এখানে টানলাম, টেনে যদি নতি বের করতে পারি, তাহলে নতি থেকে এইচ এর মান জানা আর ওই কোণার ভর যদি জানা থাকে, সেখান থেকে ওই কোণার আধান সম্পর্কে আমরা ধারণা পেয়ে যাব। তাহলে নতিটা আগে জানতে হবে, আগে সরলরেখা তৈরি করতে হবে, সরলরেখার নতি বের করতে হবে। নতির মান জানা থাকলে এই যে সমীকরণ আমি কম্পেয়ার করে দেখে নিয়েছি, এর নতি হচ্ছে এইটা। তাহলে এই নতি থেকে আমরা এইচ আর এম এর মান বসিয়ে দিলে তাহলে কিউর মানটা পেয়ে যাব, আধানের মান এখান থেকে পাওয়া যাবে। এই কথাটাই এখানে বলা আছে। নেক্সট, এবার সব ছোট ছোট প্রশ্ন এখানে। তাহলে থিওরি কোনটা? থিওরি একটাই, ল্যামডা সমান h/p বা h/mv, ওটাই একটাই মূল কনসেপ্ট, মূল থিওরি, যার উপর সবগুলোই চলছে। এখন কি শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন দেখতে পাচ্ছি, একটি প্রোটন ও একটি ইলেকট্রনের গতিশক্তি সমান। তাহলে প্রোটন আর ইলেকট্রন এর গতিশক্তি সমান, প্রোটন ইলেকট্রনের গতিশক্তি সমান, কিন্তু কার মাস বেশি? প্রোটনের মাস ইলেকট্রনের মাসের থেকে বেশি, মাস ইলেকট্রনটা বেশি। বলছে কোনটির ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য ক্ষুদ্রতর এবং কেন?
তাহলে ডি বগলি তরঙ্গ দৈর্ঘ্যের রাশিমালা কি ছিল? ল্যামডা, আমি যদি প্রোটনের ক্ষেত্রে ধরি এইচ বাই এমপি। আচ্ছা, যদি আমরা ই দিয়ে লিখি, এখানে গতিশক্তির রাশিমালা দিয়েই লিখি, √2 এমপি ইন্টু ইপি, প্রোটনের জন্য লিখলাম। আচ্ছা, ইলেকট্রনের জন্য যদি লিখি তাহলে কি হবে? এইচ বাই √2 এম ই ই। এখন প্রশ্ন, কার ডি বগলি তরঙ্গ দৈর্ঘ্য বেশি? তো যেটা হবে একটা রেশিও করে নাও। আমি ধরো ল্যামডা ই বাই ল্যামডা পি করলাম। কেউ করতে পারে ল্যামডা পি বাই ল্যামডা ই, অসুবিধা কিছু নেই, যে যেমন পারবে করবে। তাহলে উপরে এইটা থাকবে এইচ বাই √2 এম ই, আর তলায় থাকছে এইচ বাই √2 এমপি ই পি। তাহলে এইচটা কেটে গেল, এটা উপরে যাবে, তার মানে এটা থাকছে 2 এমপি ইপি বাই √2 এমই ই। এইটা দেখো, এই দুটো সমান বলেছে, ইপি আর ই। তাহলে এটা আর এটা সমান, সমান হলে ওটা কেটে যাবে, উপর নিচে 2টা কেটে যাচ্ছে, 2টা তো কেটে যাবে। তাহলে পড়ে থাকছে কি? ল্যামডা ই বাই ল্যামডা পি সমান √2 এমপি বাই এম ই। মাস অফ দ্য প্রোটন, মাস অফ দ্য ইলেকট্রন, কোনটার মাস বেশি? প্রোটনের মাস বেশি ইলেকট্রনের মাসের থেকে, তাহলে এটা গ্রেটার দেন 1 হবে। তার মানে ল্যামডা ই গ্রেটার দেন ল্যামডা পি। তাহলে ইলেকট্রনের ডি বগলি তরঙ্গ দৈর্ঘ্য এক্ষেত্রে প্রোটনের ডি বগলি তরঙ্গ দৈর্ঘ্য অপেক্ষা বেশি হবে। তাহলে যখন গতিশক্তি সমান, কার? প্রোটন আর ইলেকট্রনের গতিশক্তি সমান, সেক্ষেত্রে ইলেকট্রনের ডি বগলি তরঙ্গ দৈর্ঘ্য প্রোটনের ডি বগলি তরঙ্গ দৈর্ঘ্য অপেক্ষা বেশি হবে বা বড় হবে। তরঙ্গ দৈর্ঘ্য যেহেতু বেশি না বলে বড় বলাটাই বেশি ভালো মনে হয়। এর পরের কোশ্চেন দেখো, একটি প্রোটন ও একটি নিউট্রনের সঙ্গে সংশ্লিষ্ট ডি বগলি তরঙ্গ, একটি প্রোটন ও একটি নিউট্রনের সঙ্গে সংশ্লিষ্ট ডি বগলি তরঙ্গ দৈর্ঘ্য সমান হলে এই দুটির মধ্যে কোনটির গতিশক্তি বেশি? একই রকম প্রশ্ন, আমি সেটারও বিশ্লেষণ এখানে করছি। দেখো, কার? প্রোটন আর নিউট্রন। তাহলে প্রোটনের ক্ষেত্রে ল্যামডা পি সমান এইচ বাই √2 এমপি ইপি, আর ল্যামডা নিউট্রন এইচ বাই 2 এম এন ই এন। আচ্ছা, তো এটা আর এটা সমান বলেছে, ডি বগলি তরঙ্গ দৈর্ঘ্য দুটোর সমান। তাহলে এই দিকটা যদি সমান হয় তাহলে রাইট সাইডটাও সমান হবে। তার মানে এইচ বাই √2 এমপি ইপি ইকুয়াল টু এইচ বাই √2 এম এন ই এন। তাহলে এইচটা আউট হয়ে যাচ্ছে, তাহলে নিচটা সমান করে দিই, 2 এমপি ইপি সমান √2 এম এন ই এন। তাহলে রুট যদি উভয় পক্ষ থেকে তুলে দিই তাহলে এমপি ইপি সমান এম এন ই এন। এখন কোনটির গতিশক্তি বেশি এটা জানতে চাইছে। ইপি, আমি যদি এটাকে লিখি ইপি বাই ই এন সমান এম এন বাই এম পি। এখন নিউট্রনের ভর আর প্রোটনের ভর, নিউট্রনের ভর প্রোটনের ভরের থেকে বেশি, এম এন গ্রেটার দেন এম পি। নিউট্রনের ভর প্রোটনের ভরের থেকে বেশি, তাহলে এই যে রেশিওটা গ্রেটার দেন 1 হবে, যার মানে ইপি গ্রেটার দেন ইএন হবে। তার মানে প্রোটনের গতিশক্তি নিউট্রনের থেকে বেশি হবে।
নিউটনের গতিশক্তি অপেক্ষা বেশি। এটাই কনক্লুশন আমরা করতে পারি। আবার দেখো, একটি আলফা কণা ও একটি প্রোটনকে স্থির অবস্থা থেকে একই বিভব প্রভেদ দ্বারা ত্বরিত করা হলো, তাদের ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্যের অনুপাত নির্ণয় করো। একটি আলফা কণা আর একটি প্রোটন, দুটোই আহিত কণা, অতএব একই বিভব প্রভেদ দ্বারা ত্বরিত করা সম্ভব, তাদের ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্যের অনুপাত। তাহলে একই নিয়মে, আগের মতো নিয়মে আলফা কণার ক্ষেত্রে লিখে ফেলবে h/√2m আলফা, একই বিভব প্রভেদ বলেছে, তাহলে গতিশক্তিতে লিখবে না m ইন্টু চার্জ যেটা থাকবে এটা ইন্টু ভি, বিভব প্রভেদের মধ্যে দিয়ে পাঠাচ্ছি, তাহলে তার আলফা কণার সঙ্গে জড়িত ডি ব্রগলি তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য এটা। প্রোটনের ক্ষেত্রে সিমিলার এক্সপ্রেশন √2mp ইউপি ইন্টু ভি, যেহেতু দুটি ক্ষেত্রে বিভব প্রভেদের মানটা সমান আছে। আমি ল্যামডার সঙ্গে বিভব প্রভেদের যে সম্পর্ক সেটা একটু আগে দেখিয়েছিলাম, ওই যে এখানে বিভব প্রভেদের সম্পর্ক ওইটা দেখিয়েছিলাম, তো সেই সম্পর্কটাই এখানে লিখছি আবার। তাহলে এক্ষেত্রে প্রশ্ন, তাদের ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্যের অনুপাত নির্ণয় করতে হবে। অনুপাত এবারে তোমার এইভাবে অনুপাত করবে ল্যামডা আলফা বাই ল্যামডা প্রোটন, করলে কি হবে, এটা ফার্স্ট h/√2m আলফা কিউ আলফা ইন্টু ভি ইন্টু এটা ডিভাইডেড বাই এটা থাকার মানে কি, ইন্টু করলে এইচটা তলায় থাকবে, এটা উপরে চলে যাবে, তাহলে 2mp কিউপি ইন্টু ভি। তাহলে এইচ কেটে যাচ্ছে, রুটের মধ্যে 2 আছে কাটছে, ভি আছে কাটছে, তাহলে পড়ে থাকছে ল্যামডা আলফা বাই ল্যামডা পি ইকুয়াল টু 2টাতে কেটে গেছে, তাহলে এমপি কিউপি বাই এম আলফা কিউ আলফা, এটা সমান আলফা কণার ভর প্রোটনের ভরে 4 গুণ, তাহলে প্রোটনের ভর m হলে এটা হবে 4m, আর আধান, প্রোটনের আধান যদি কিউ হয় তাহলে আলফা কণার আধান 2q হবে, দ্বিগুণ। বা এটা যদি ইলেকট্রনের আধানের সঙ্গে সমান ধরি, ইলেকট্রনের আধানের সঙ্গে সমান ধরি, তাহলে এটা ই ধরলে এটা হবে 2e, পজিটিভ চার্জ কিন্তু ইলেকট্রনের আধানের মানের সঙ্গে সমান, কেউ এটা ধরতে পারে। তাহলে এটা কেটে গেল, এম কেটে গেল, তাহলে পড়ে থাকছে কত, 1/8, 1/8 মানে 1/2√2। তাহলে আলফা কণা, আচ্ছা এখানে একটা মিস্টেক এখানে হয়ে আছে, এটা কি হবে, তাহলে এটা আলফা হবে, প্রথমটা আলফা, এটা আলফা আর ল্যামডা পি, এদের অনুপাত কত হচ্ছে 1:2, তাহলে ল্যামডা আলফা অনুপাত ল্যামডা পি ইকুয়াল টু 1:2√2, 1:2√2, এটাই অ্যান্সার হয়েছে। নেক্সট, ইলেকট্রন নিঃসরণকারী একটি আলোক সংবেদী তলের উপর ল্যামডা তরঙ্গ দৈর্ঘ্যের এক্স রশ্মি ফেলা হয়েছে। আলোক সংবেদী তল, এখানে যে এক্স রে ফেলা হয়েছে এটা এক্স রে, তার তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে ল্যামডা। তলটির কার্য অপেক্ষককে উপেক্ষা করলে, মানে কার্য অপেক্ষকের মান ধরতে না বলেছে, প্রমাণ করো যে নির্গত ইলেকট্রনের ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য হবে। নির্গত ইলেকট্রনের ডি ব্রগলি, এখান থেকে তাহলে ইলেকট্রন বেরোচ্ছে, তাহলে তার ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য হবে
সেটা যদি ডি বগলি তরঙ্গ দৈর্ঘ্যকে আমি ল্যামডা এম দিয়ে লিখি, ম্যাটার ওয়েভ ল্যামডা এম সমান কত হবে প্রমাণ করতে হবে, √h ল্যামডা বাই 2mc। এটা তাহলে আমরা প্রথমে ওর ইলেকট্রনের তরঙ্গ দৈর্ঘ্য বের করার জন্য, ডি বগলি তরঙ্গ দৈর্ঘ্য বের করার জন্য বা ম্যাটার ওয়েভের ওয়েভলেংথ বের করার জন্য আমরা প্রথমে ওর মোমেন্টামটা দেখব। আচ্ছা, প্রথমে এক্স রে ফোটনের এনার্জি অফ এক্স রে ফোটন ই সমান এইচ নিউ হয়। এখানে নিউ দেওয়া নেই, ল্যামডা দেওয়া আছে, যার কারণে এইচ নিউর জায়গায় আমি বসিয়ে দিচ্ছি সি বাই ল্যামডা। এটা তাহলে এখানে কার্য অপেক্ষক নেই, তাহলে আইনস্টাইনের যে সমীকরণ ছিল হাফ এম ভি ম্যাক্স স্কোয়ার সমান এইচ নিউ মাইনাস W0। তাহলে এখানে কার্য অপেক্ষক নেই, মানে এই পার্টটা ধরতে না বলেছে। তার মানে হাফ এম ভি স্কোয়ার সমান এইচ নিউ, এটাই বলা আছে। তাহলে হাফ এম ভি স্কোয়ার সমান এইচ নিউ। তাহলে আমি এই যে ই জায়গাটায় লিখে দিতে পারি হাফ এম ভি স্কোয়ার সমান এইচ নিউ বা এইচ সি বাই ল্যামডা। তো হাফ এম ভি স্কোয়ার সমান এখনই দেখিয়ে এলাম পি স্কোয়ার বাই 2m হয়, মোমেন্টামের সঙ্গে গতিশক্তি সম্পর্ক যেটা। তাহলে এইচ সি বাই ল্যামডা। তাহলে পি স্কোয়ার সমান 2m এইচ সি বাই ল্যামডা, বা পি সমান √2m এইচ সি বাই ল্যামডা। তাহলে ডি বগলি তরঙ্গ দৈর্ঘ্য বা বস্তু তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা এম যদি বলি, ল্যামডা এম সমান কি হয় এইচ বাই পি। তাহলে এইচ বাই পির ভ্যালু কত এখানে 2m এইচ সি বাই ল্যামডা। তাহলে দেখো এখন যদি এটাকে উল্টে দিই, ল্যামডাটা উপরে যাবে কিন্তু রুটের মধ্যে থাকবে, আর এখানে রুটের মধ্যে একটা এইচ আর এই এইচ বাইরে আছে, তাহলে ওই একটা পার্ট কেটে যাবে, তাহলে উপরে পড়ে থাকবে একটা এইচ, এই ল্যামডাটা উপরে যাবে এইচ ল্যামডা, আর নিচে 2mc পড়ে থাকবে। তাহলে এটাই প্রমাণ করতে দেওয়া হচ্ছে, ওখানে প্রমাণ হয়ে গেল। কখনো এইটাকে ল্যামডা আর ওটাকে ল্যামডা ধরলে এই প্রবলেমটা সলিউশন করতে কিন্তু গন্ডগোল হবে। এখানে ডি বগলি ওয়েভলেংথকে ল্যামডা ধরা যাবে না, এখানে যে ওই তলের উপর যে এক্স রে পড়েছে তার তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা ধরতে বলেছে। তাই এক্ষেত্রে ডি বগলি তরঙ্গ দৈর্ঘ্য যেটা হবে সেটাকে একটু অন্য কিছু সিম্বল দিয়ে রিপ্রেজেন্ট করবে, না হলে এই প্রবলেমটাতে এইখানে একটু গন্ডগোল তৈরি হয়ে যাবে, তখন মিলাতে পারবে না, মাথা গন্ডগোল হয়ে যাবে। যার কারণে এখানে ম্যাটার ওয়েভ বা ডি বগলি তরঙ্গ দৈর্ঘ্যটাকে অন্য কিছু সিম্বল দিয়ে লিখে দেওয়াই ভালো। এখানে ল্যামডা এম দিয়ে আমি লিখে রেখেছি। এবার একটা বেশ ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা প্রায় দেওয়া থাকে, এটা থিওরিটিক্যাল কোশ্চেনের মধ্যেই পড়ে। ডি বগলি তরঙ্গ তত্ত্বের ধারণা থেকে স্থির কক্ষপথে কৌণিক ভরবেগ সংক্রান্ত বোরের স্বীকার্য প্রতিষ্ঠা। বোর বিজ্ঞানী নিলস বোর ওই পরমাণুর গঠন সংক্রান্ত বিষয়ে যে কতগুলি মতবাদ দিয়েছিলেন, তার মধ্যে একটা ছিল কোয়ান্টাম কন্ডিশন, ওই অ্যাঙ্গুলার মোমেন্টাম সংক্রান্ত বা কৌণিক ভরবেগ সংক্রান্ত একটা স্বীকার্য ছিল। তো কৌণিক ভরবেগ সংক্রান্ত যে স্বীকার্যটা সেটাই ডি বগলি তত্ত্ব থেকে প্রতিষ্ঠা করতে হবে, এটাই কাজ। তাহলে সেই শর্তটা কি ছিল বোরের, যদিও এটা অন্য চ্যাপ্টারের বিষয়, তবুও যেহেতু ডি বগলি তত্ত্ব লাগিয়ে ওটা প্রতিষ্ঠা করতে হবে, তাহলে আমাদের অবশ্যই সেই তত্ত্বটাও জানতে হবে। তাহলে তত্ত্বটা কি ছিল, যে নিউক্লিয়াসের চারদিকে, এটা নিউক্লিয়াসের চারদিকে কতগুলি কক্ষপথ থাকে, সেই কক্ষপথে ইলেকট্রনগুলো ঘুরে। তাহলে এই ইলেকট্রনগুলো ওই কক্ষপথে ঘোরার সময় ওই ইলেকট্রনের কৌণিক ভরবেগ mvr,
এটা কি হয়, h/2 পাই এর পূর্ণ সংখ্যার সরল গুণিতক হয়। তাহলে ইলেকট্রনগুলো সেই সমস্ত কক্ষপথে ঘোরে যে সমস্ত কক্ষপথে ঘোরার সময় ইলেকট্রনের কৌণিক ভরবেগ, এটা যে এখানে এমটা হচ্ছে ইলেকট্রনের ভর, ভিটা হচ্ছে ইলেকট্রনের বেগ, আরটা হচ্ছে ব্যাসার্ধ, এই কক্ষপথের ব্যাসার্ধ, অর্থাৎ এটা হচ্ছে ওই ইলেকট্রনের কৌণিক ভরবেগ, সেটা h/2 এর পূর্ণ সংখ্যার সরল গুণিতক হয়। তাহলে সেই সমস্ত কক্ষপথগুলিতে ইলেকট্রন এভাবে ঘোরে। তাহলে এটাই ছিল বোরের কৌণিক ভরবেগ সংক্রান্ত স্বীকার্য। তো এটা আমাদের প্রমাণ করতে হবে কার তত্ত্ব লাগিয়ে, ডি বগলির তরঙ্গ তত্ত্বের ধারণা থেকে। তো এই বিষয়ে ডি বগলি কি বলেছেন, তিনি বলছেন যে ওই যে কক্ষপথ, যে কক্ষপথে ইলেকট্রন ঘুরছে, সেই কক্ষপথে ইলেকট্রন যখন ঘোরে, ইলেকট্রনের সঙ্গে জড়িত তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য এরকম, ইলেকট্রন ঘুরছে, ইলেকট্রনের সঙ্গে জড়িত ডি বগলি তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য, সেটা কি হবে, এই যে কক্ষপথটা, এই কক্ষপথটার যে পরিধি, এই কক্ষপথটা যদি আর ব্যাসার্ধের হয়, এটা আর, এর পরিধি কত, 2πr। আর এই যে ইলেকট্রনের সঙ্গে জড়িত তরঙ্গ, তার তরঙ্গ দৈর্ঘ্য যদি ল্যামডা হয়, তাহলে কক্ষপথের পরিধি ওই বস্তু তরঙ্গ বা ডি বগলি তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্যের পূর্ণ সংখ্যার সরল গুণিতক হবে। আবারও কথাটা বলছি, ডি বগলি ধারণা অনুযায়ী ইলেকট্রন সেই কক্ষপথেই থাকতে পারবে যে কক্ষপথের পরিধি ইলেকট্রনের সঙ্গে জড়িত তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্যের সরল গুণিতক হবে। কক্ষপথের পরিধি ওই ইলেকট্রনের সঙ্গে জড়িত তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্যের পূর্ণ সংখ্যার সরল গুণিতক হবে, তরঙ্গ দৈর্ঘ্যের পূর্ণ সংখ্যার সরল গুণিতক। এটাই ছিল ডি বগলির কনসেপ্ট। তাহলে কক্ষপথের পরিধি ইলেকট্রনের সঙ্গে জড়িত তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্যের পূর্ণ সংখ্যার সরল গুণিতক, এটাই ছিল ডি বগলির কনসেপ্ট। তাহলে এখান থেকে আমরা বোরের ওই কন্ডিশনে যাব। তাহলে 2πr = n, তাহলে ল্যামডা সমান কত হয়, h/mv হয়, h/p বা h/mv, এমটা ইলেকট্রনের ভর, ভিটা হচ্ছে ইলেকট্রনের কক্ষীয় বেগ, এটাই। তাহলে আমি যদি এইদিকে এমটা এম এবং ভি কে সরিয়ে দিই, তাহলে কি হচ্ছে mvr সমান 2πটাকে নিচে এদিকে নামিয়ে দেবো, তাহলে h/2π। এটাই ছিল কৌণিক ভরবেগ mvr, ওই ইলেকট্রন যেটা ঘুরছে তার কৌণিক ভরবেগ mvr, এনটা তো পূর্ণ সংখ্যা, আর h/2π তার সরল গুণিতক আকারে থাকছে। এটাই ছিল বোরের ওই কৌণিক ভরবেগ সংক্রান্ত শর্ত বা কোয়ান্টাম কন্ডিশনও বলি। তাহলে এটাই প্রতিষ্ঠা হয়ে গেল, mvr সমান n × h/2π, এই বোরের কোয়ান্টাম শর্ত, এটাই প্রতিষ্ঠা করতে দেয়। এটাও খুব ইম্পর্টেন্ট প্রমাণ, ডি বগলি তত্ত্ব থেকে বোরের কোয়ান্টাম শর্ত প্রতিষ্ঠা। তাহলে এত সময় আমরা বস্তু তরঙ্গ বা ডি বগলি তরঙ্গ নিয়ে কথাবার্তা বললাম। তো বস্তু তরঙ্গের তাহলে মূল যে ধারণা সেটা ডি বগলি দিয়েছেন, এবং কোন কণার ক্ষেত্রে তাহলে এই তরঙ্গ এবং কণা ধর্ম থাকা উচিত, আর কার ক্ষেত্রে বা কোন বস্তুর ক্ষেত্রে কেবল কণা ধর্মটাই থাকা উচিত, সেটাও আমি বললাম। তো এখন বস্তু তরঙ্গের কি ধর্ম আছে, তরঙ্গ আমরা জানি অনেক রকম হয়, তার মধ্যে স্থিতিস্থাপক তরঙ্গ ছিল, সেকেন্ড সেমিস্টারে তোমরা পড়েছো শব্দ তরঙ্গ, স্থিতিস্থাপক তরঙ্গ। আর এর আগে থার্ড সেমিস্টারে পড়েছো তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। এখন আমি বললাম বস্তু তরঙ্গের কথা। তাহলে প্রত্যেকটা তরঙ্গের বিশেষ কিছু ধর্ম বৈশিষ্ট্য এগুলো থাকে। তাহলে বস্তু তরঙ্গের কি কি বৈশিষ্ট্য আমরা দেখতে পাচ্ছি এখানে। 1 নম্বর, বস্তু তরঙ্গ কিন্তু তড়িৎ চুম্বকীয় তরঙ্গ নয়। বস্তু তরঙ্গ তড়িৎ চুম্বকীয় তরঙ্গ নয়, এটা মাথায় রাখতে হবে। বস্তু তরঙ্গ কোনো তড়িৎ চুম্বকীয় তরঙ্গ নয়। এটা ছোট কোশ্চেন আকারে দেওয়া ছিল মনে হয় HS 15-তে, 2015-তে ছোট প্রশ্ন আকারে দিয়েছিল।
এটি যান্ত্রিক তরঙ্গ নয়, সেজন্য এই তরঙ্গ শূন্যস্থানের মধ্যে গতিশীল হয়। তাহলে এটা তড়িৎ চুম্বকীয় তরঙ্গও নয়, যান্ত্রিক তরঙ্গও নয়, শব্দের মতো না, যার কারণে এটা শূন্যস্থানের মধ্য দিয়ে গতিশীল হয়। বস্তু তরঙ্গ গতিশীল কণার আধানের উপর নির্ভর করে না, কেবল গতিশীল কণার ভরবেগের উপর নির্ভর করে। তাহলে এটা গতিশীল কণার আধানের থেকে এটা ভরবেগের উপর মূলত নির্ভরশীল। আর ডি বগলি তরঙ্গ দৈর্ঘ্য কণার আকারের সঙ্গে তুলনীয় হলে বস্তু তরঙ্গ দৃশ্যমান হয়। এটা বিশেষ একটা কন্ডিশন। ডি বগলি তরঙ্গ দৈর্ঘ্য কণার আকারের সঙ্গে তুলনীয় হলে বস্তু তরঙ্গ দৃশ্যমান হয়। আর কি, বস্তু তরঙ্গের দশা বেগ আলোর বেগের চেয়ে বেশি হতে পারে, তবে এক্ষেত্রে কণা বেগ, এখানে দশা বেগ, এইসব বিষয়গুলো আছে, এগুলো নিয়ে আমি এখানে বেশি আলোচনা করছি না, এগুলো কঠিন মনে হবে, কারণ এগুলো তো নেই আমাদের এখানে সিলেবাসে। তবে এইটুকু হয়তো মনে রাখতে পারো, তরঙ্গের দশা বেগ বলে একটা বিষয় আছে, যেটা আলোর বেগের চেয়ে বেশি হতে পারে। আর বস্তু তরঙ্গের বেগ তার তরঙ্গ দৈর্ঘ্যের উপর নির্ভরশীল। বস্তু তরঙ্গের বেগ তার তরঙ্গ দৈর্ঘ্যের উপর নির্ভরশীল। তো এখানে তাহলে কোনো কণার সঙ্গে জড়িত তরঙ্গের উপস্থিতি, এইটা সঠিক, এই কথাটা সঠিক কি সঠিক নয়, এটা যাচাই করার জন্য ডেভিসন গারমার এবং জিপি থমসন এনারা অনেক এক্সপেরিমেন্ট করেছেন। তার মধ্যে আমাদের সিলেবাসে এখানে ডেভিসন গারমারের পরীক্ষাটি আছে। তো পরীক্ষাটা অনেক বড় এবং একটু কঠিন, ওখানে একটা ডিফ্রাকশনের ব্যাপার আছে, ইলেকট্রন ডিফ্রাকশন এক্সপেরিমেন্ট দেওয়া আছে। তো ওই এক্সপেরিমেন্টটা না জানলেও এখান থেকে আমাদের যেটা অ্যাটলিস্ট মনে রাখতে হবে, ডেভিসন গারমারের পরীক্ষার সিদ্ধান্ত উল্লেখ করো। অথবা কোশ্চেন ঘুরিয়ে থাকতে পারে, ডেভিসন গারমারের পরীক্ষা থেকে কি জানা যায়। অথবা ঘুরিয়ে কোশ্চেন থাকতে পারে, কোন পরীক্ষা থেকে জানা যায় যে কণার সঙ্গে জড়িত তরঙ্গ উপস্থিত থাকে, বা ডি বগলি তরঙ্গের অস্তিত্ব কোন পরীক্ষা থেকে জানা যায়। এইভাবে কোশ্চেনগুলো ঘুরিয়ে ঘুরিয়ে থাকতে পারে। উত্তর একটাই, যে ডেভিসন গারমারের পরীক্ষা থেকে ডি বগলি তরঙ্গ বা বস্তু তরঙ্গের অস্তিত্ব সম্পর্কে ধারণা পাওয়া যায়। এটাই হচ্ছে মূল কথা। তাহলে আগে পরে যে ডেভিসন গারমারের পরীক্ষা থেকে কি জানা যায়, তাহলে বস্তু তরঙ্গ বা ডি বগলি তরঙ্গের অস্তিত্ব জানা যায়। আবার ডি বগলি তরঙ্গের অস্তিত্ব কোন পরীক্ষা থেকে জানা যায়, ডেভিসন গারমারের পরীক্ষা থেকে জানা যায়। অ্যাটলিস্ট এই কথাটা মনে রাখবে, 2018, 2015 বিভিন্ন সালে এগুলো পড়েছে। তাহলে আমরা বললাম বস্তু তরঙ্গ এটা আলোক তরঙ্গও নয়, শব্দ তরঙ্গের মতোও নয়, মানে এটা তড়িৎচুম্বকীয় তরঙ্গও নয়, আর কোনো যান্ত্রিক তরঙ্গও নয়। এটা একটা সম্পূর্ণ আলাদা একটা তরঙ্গ। তাহলে এখানে যদি কোশ্চেন থাকে বস্তু তরঙ্গ আলোক তরঙ্গের মধ্যে পার্থক্য কি, তাহলে প্রকৃতিগত, তাহলে বস্তু তরঙ্গ কি তড়িৎ চুম্বকীয় তরঙ্গ নয়, আর আলোক তরঙ্গ একটা তড়িৎ চুম্বকীয় তরঙ্গ, এটা আমরা জানি। গতিবেগ, বস্তু তরঙ্গের দশা বেগ আলোর বেগের চেয়ে বেশি হতে পারে, এটা একটা এক্সেপশনাল কেস। দশা বেগ যেটা আলোর বেগের চেয়ে বেশি হতে পারে থিওরিটিক্যালি, কিন্তু শূন্যস্থানে আলোক তরঙ্গের বেগ কত হয়, 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, এটা আমরা জানি। আর উৎপত্তি, এটা আধানযুক্ত বা আধানহীন কণার গতি থাকলে কণাটির সঙ্গে জড়িত বস্তু তরঙ্গ উৎপন্ন হয়। তাহলে আধানযুক্ত কণা হতে পারে, আধানহীন কণা হতে পারে, যে কোনো কণার ক্ষেত্রেই বস্তু তরঙ্গ উপস্থিত থাকতে পারে। কিন্তু আলোক তরঙ্গ কেবল ত্বরান্বিত তড়িৎ আধান থেকে তড়িৎ চুম্বক তরঙ্গের সৃষ্টি হয়। ত্বরান্বিত তড়িৎ আধান তড়িৎ চুম্বক তরঙ্গ সৃষ্টি করতে পারে বা সৃষ্টি হয় ত্বরান্বিত আধান থেকে। তাহলে এইগুলোই হচ্ছে বস্তু তরঙ্গ এবং আলোক তরঙ্গের পার্থক্য। তাহলে এই যে গুরুত্বপূর্ণ যে বিষয়, সেটা যেটা দেখলাম যে ডি বগলি তরঙ্গ তত্ত্ব, এটা এই কোয়ান্টাম ফিজিক্সে অর্থাৎ কোয়ান্টাম মেকানিক্স বলে যে পোর্শন আছে, যখন তোমরা হায়ার ক্লাসে পড়বে তখন জানবে। তো তার ফান্ডামেন্টাল যে জায়গা সেটা হচ্ছে এটা। আমাদের এই আলোচনা এই পর্যন্তই। তো এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করবে, কারণ এরপরে আরও যে মডার্ন ফিজিক্সের চ্যাপ্টারগুলো আছে আমি এক এক করে সব আলোচনা করব। সেই আলোচনাগুলো সহজেই পেয়ে যাবে তাহলে, যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো।
থ্যাংক ইউ, গুড বাই, দেখা হবে নেক্সট ক্লাসে।